নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব কর্কট রাশি এবং নাগদোষ। নাগদোষ জ্যোতিষে এমন একটা দোষ যাকে যোগ হিসেবেও ট্রিট করা যেতে পারে। কোনো সময় এটিকে সর্পসাপ যোগ হিসেবে ধরা যেতে পারে। জীবনের কোনো সময় বা পূর্বজন্মে সর্পের সঙ্গে দুর্ব্যবহার সেটা কিন্তু এই দোষকে সৃষ্টি করে। কোনো কোনো সময় এই দোষ থাকে অদৃশ্য। যেমন কোনো একজন মানুষের জন্মকুণ্ডলিতে কর্কট লগ্ন এবং লগ্নতেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। আপনি দেখলেন নবমপতি বৃহস্পতি আপনার লগ্নে তুঙ্গ হয়ে রয়েছে। নবম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বৃহস্পতি নবম ভাবের মুখ্য ফলদাতা গ্রহ। ফলে বৃহস্পতি লগ্নে রয়েছে তো রাজযোগ, আপনার জীবনে উন্নতি হবেই। কিন্তু আলটিমেটলি কি হলো, দেবগুরু বৃহস্পতি রয়েছে অশ্লেষা নক্ষত্রে আপনার লগ্নে, এবং ষষ্ঠপতি লগ্নে অশ্লেষা নক্ষত্রে থাকায় তৈরি হয়ে গেল নাগদোষ। আপনি আরো একটু খুঁটিয়ে দেখলেন যে বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে। আপনি ভাবলেন যে এটা তো গুরুচণ্ডাল দোষ তৈরি হয়েছে, কিন্তু রাহুর এই দৃষ্টি বৃহস্পতির উপরে সৃষ্টি করলো নাগদোষ। কারণ বৃহস্পতি রয়েছে অশ্লেষা নক্ষত্রে এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি দেবতা তিনি হলেন অনন্ত শেষ নাগ। ফলে সৃষ্টি হলো তীব্র নাগদোষ। সমস্যায় পড়লেন আপনি। অর্থাৎ এই সর্পসাপ যোগ হলো এমন একটি যোগ যার থেকে নিস্তার বড় বড় মানুষও পাননি। যে দোষ বা যে যোগ যেটা অনেকটাই অদৃশ্য, জন্মকুণ্ডলিতে আইডেন্টিফাই করা মুশকিল, তাকে অনেকেই শুভ যোগ হিসেবে ভুল করে থাকেন। কিন্তু এই দোষ বা এই যোগ জাতক বা জাতিকার জীবনে থাকলে তাকে একদম নাস্তানাবুদ করে দেয়। উন্নতি, অগ্রগতি সবটাই বাধাপ্রাপ্ত হয়। আপনি দেখছেন সবকিছু শুভ, সমস্ত মানুষ, সমস্ত সমাজ, সমস্ত সিস্টেম আপনার ফলে রয়েছে, কিন্তু আলটিমেটলি সবকিছু পজিটিভ থাকা সত্ত্বেও আপনি সাকসেসফুল হচ্ছেন না। আপনি হয়ে পড়ছেন চরম ব্যর্থ। জীবনে আপনার অগ্রগতি বারবার বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। সমস্যারা ঘিরে ধরছে আপনাকে বারবার। এগিয়ে চলার পথ বারবার প্রতিবন্ধকতায় বাধাপ্রাপ্ত হচ্ছে। আপনার অ্যাক্টিভিটি নষ্ট হচ্ছে, আপনি সমস্যায় পড়ছেন। এটাই হলো নাগদোষ। অত্যন্ত সেন্সিটিভ, সংবেদনশীল কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্মছকে যদি এই নাগদোষ সৃষ্টি হয়, তারা কিন্তু বাধাপ্রাপ্ত হবেন। তাদের জীবনে বারবার বারবার দুঃখ ফিরে আসবে। তাহলে মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, শাস্ত্রে কি বলছে এই নাগদোষ সম্পর্কে? নাগদোষ সম্পর্কে একটি শ্লোকে বলা রয়েছে, ইয়দা রাহু পঙ্খতি ভুক্তে পঞ্চমস্থে চ দুষ্টকৃত কৃচ্ছ্রং সূত প্রদং মন্যে নাগদোষং প্রজায়তে। অর্থাৎ যদি রাহু পঞ্চম ভাবকে গ্রাস করে এবং অশুভ ভাবে অবস্থান করে, তখন কিন্তু সন্তান সম্পর্কিত কষ্ট এবং নাগদোষের সৃষ্টি হয়। আরও একটি শ্লোকে বলা রয়েছে, যদা কেতুর্গৃহতে সাত কলহে দুঃখদায়কঃ তথা নাগদোষ সম্ভূতাঃ সূতহানির্ন সন্দেহঃ। কেতু যখন জন্মকুণ্ডলিতে কারক গ্রহকে কষ্ট দেয়, তখন নাগদোষ জন্মগ্রহণ করে এবং সন্তান হানির আশঙ্কা সৃষ্টি হয়। অর্থাৎ কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চম ভাব যদি রাহু, কেতু ইত্যাদির দ্বারা প্রভাবিত হয়, কিংবা জন্মকুণ্ডলিতে যদি অশ্লেষা নক্ষত্র পীড়িত হয়, কিংবা যদি জন্মকুণ্ডলিতে কেতু অপরাপর গ্রহের দ্বারা পীড়িত হয়, কেতু যদি নিজের সাধারণ প্রভাব দিতে ব্যর্থ হয়, কেতু যদি অষ্টমগত হয় এবং কেতুর নক্ষত্রাধিপতি যদি অশ্লেষা নক্ষত্রগত হয়, কিংবা কেতু যদি রাহুর নক্ষত্রে অষ্টমে শতভিষায় অবস্থান করে, সেই ক্ষেত্রে এই নাগদোষ সৃষ্টি হয়। ফল অদ্ভুত। আপনি সব ঠিক করছেন কিন্তু আলটিমেট রেজাল্ট জিরো। আপনি সবচেয়ে বেশি পড়াশুনো করছেন কিন্তু রেজাল্টে আপনি পেছনের সারিতে। কোনো না কোনো কারণে অদ্ভুত দুর্ভাগ্য, এগিয়ে চলেছেন কোনো একটা কাজে, বাড়ির থেকে সবকিছু নিয়ে বেরোলেন, একদম অফিসে গিয়ে ফিল করলেন যে মূল যে পেপারস সেটা আপনি নিয়ে আসেননি, কিংবা সমস্ত পেপারস নিয়ে গিয়েছেন, শুধু আধার কার্ড প্রয়োজন, সেটা আপনি নিয়ে যাননি। কোনো একটা সময় শরীর অসুস্থ, হসপিটালেও আপনি পৌঁছে গিয়েছেন, কিন্তু দেখা গেল আপনি যে হেলথ ইন্স্যুরেন্স পলিসি সেটা নিতে ভুলে গেছেন, এবং এই হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিতে ভুলে যাওয়ার জন্য আপনার অ্যাডমিশনটা কিন্তু ডিলেড হলো, শরীরটা একটু বেশি খারাপ হলো। সমস্ত কিছু ঠিকঠাক, ব্যবসা শুরু করবেন, পার্টনারশিপ একদম ঠিকঠাক, যেদিন পার্টনারশিপ ফাইনালাইজ হবে কিংবা বিজনেসের ইনঅগুরেশন হবে, এক্স্যাক্টলি সেই দিন, ঠিক সেই দিনটাতে আপনার পার্টনার অসুস্থ হয়ে পড়লেন, বা এমন একটা ইভেন্ট হলো যেটা সম্পূর্ণ অনভিপ্রেত এবং অনিশ্চিত। আপনার পার্টনার আপনার থেকে দূরে সরে গেল এবং ব্যবসাটা আলটিমেটলি আপনি করে উঠতে পারলেন না।
একদম শেষ মুহূর্তে গিয়ে সবকিছু ডিসাইড করে নিয়েছেন, সবকিছু ঠিকঠাক হয়েছে। ফাইন্যান্সার এমন সময় বলল যে না, ব্যবসাটা করা যাবে না। টাকা হাতে এসেই গিয়েছিল, কিন্তু সেই টাকা আটকে গেল। এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে, এই ঘটনা ঘটতে পারে আপনার জীবনে। জন্মকুণ্ডলিতে রাগদোষ রয়েছে, বিয়ে একদম ঠিকঠাক হয়ে গিয়েছে, অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না, এটা ওটা সেটা নানা কারণে বিয়ে পিছিয়ে যাচ্ছিল। অবশেষে বিয়ে সংক্রান্ত একটা সিদ্ধান্ত হয়েছে, বিয়ের দিনক্ষণ ফাইনাল হয়েছে, কার্ড ছাপানো, ডিস্ট্রিবিউশন রেডি, কয়েকদিনের মধ্যেই বিয়ে। এমন সময় এমন একটা দুর্ভাগ্যজনিত ঘটনা ঘটলো যে সেই বিয়ে পিছিয়ে গেল। কারণ হতে পারে এই নাগদোষ। নাগদোষ মানে যে আপনার পুত্র বা পরবর্তী প্রজন্মের উপরে তার প্রভাব বিস্তার করবে তা কিন্তু নয়। এই জন্মেও আপনি এর পূর্ণ প্রভাব পেতে পারেন। আবার এই জন্মে আপনার দ্বারা সৃষ্ট নাগযোগের প্রভাব, সেটা কিন্তু আপনার পরের প্রজন্মকে ভুগতে হতে পারে। আবার সবসময় যে সর্পকে আঘাত করলেই নাগদোষ সৃষ্টি হবে তা কিন্তু নয়। সর্পকে আঘাত ছাড়াও, সর্পের ক্ষতি করা ছাড়াও সৃষ্টি হতে পারে নাগদোষ। সন্তানের সঙ্গে দুর্ব্যবহার, সন্তানের প্রতি বিরূপ ব্যবহার, সন্তানের প্রতি ভালোবাসা বর্জন করে পরস্ত্রীতে আগ্রহ পোষণ, এটাও কিন্তু সর্পসাপ যোগের কারণ হয়ে উঠতে পারে। পৌরাণিক যুগ থেকে বহু কাহিনী আমরা এই সর্পসাপ যোগ সম্পর্কে শুনে আসছি। মহাভারতের যুগে হস্তিনাপুরের রাজা পাণ্ডু শিকারে গিয়ে সংগ্রামরত অবস্থায় এক সর্পযুগলকে হত্যা করে ফেলেন। অনিচ্ছাকৃত অবস্থাতেই তিনি এই সর্পযুগলকে হত্যা করে ফেলেন এবং তার ফলে তাকে এই সর্পসাপের শিকার হতে হয় এবং তিনি যখন রানী মাদ্রীর সঙ্গে সংগ্রামরত অবস্থায় থাকেন সেই অবস্থাতেই তার মৃত্যু হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা সর্পসাপ যোগ দেখি। আর এই মহাভারতের যুগেই আমরা বারবার এই সর্পসাপের কথা শুনতে পাই। কখনো অর্জুন এই সর্পসাপের শিকার হয়েছিলেন, তক্ষকের পুত্র অশ্বসেন সে অর্জুনকে বধের জন্য আক্রমণ করেছিল। কখনো রাজা পরীক্ষিত তিনি তক্ষকের আক্রমণের শিকার হয়েছিলেন। ফলে এই যে বংশ, পাণ্ডব বংশ, এরা কিন্তু বারংবার এই সর্পসাপের শিকার হয়েছিল। এবার মনের মধ্যে প্রশ্ন জাগবে, কি হতে পারে প্রতিকার? বাধা বিপত্তি তো অনেক শুনলাম, কিন্তু কি করে এই সর্পসাপ যোগ থেকে নিজেদেরকে মুক্ত করব? কিভাবে এই সর্পসাপ যোগের কুপ্রভাব থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো? প্রতিকার করা কিন্তু বেশ কঠিন। আমরা লগ্নপতির প্রতিকার করতে পারি, নবমপতি বা দশমপতির প্রতিকার করতে পারি। পরোক্ষভাবে নাগদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারি, বগলামুখী স্তম্ভন মন্ত্র পাঠ করতে পারি। এই কাজকর্মগুলি করা যেতে পারে। সরাসরি নাগদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু সংস্কৃত শ্লোক রয়েছে, বেশ কিছু মন্ত্র রয়েছে, সেগুলো পাঠ করা যেতে পারে। আমি তার মধ্যে একটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওং নমঃ অস্তু সর্পেভ্য ये केचा पृथिवीं नया ये अंतरिक्षे ये देवी তেব্য সর্পেভ্য নমঃ। এছাড়া একটি অত্যন্ত কার্যকরী নবনাগ স্তোত্র রয়েছে। এই স্তোত্রে বলা হয়েছে অনন্তং বাসুকিং শেষং পদ্মনাভম চ কম্বলম শঙ্খপালম হৃতরাষ্ট্রম তক্ষকম কলিয়ং তথা। অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম কম্বলম শঙ্খপালম ধৃতরাষ্ট্রম তক্ষকম কালিয়ম তথা। এছাড়াও নাগপঞ্চমীর ব্রত পাঠ করা যেতে পারে। রাহু কেতুর জন্য দান নাগদোষের প্রশমন ঘটায়। শিবলিঙ্গে বেলপাতা সহ জল সিঞ্চন করবার ব্যবস্থা, শিব অভিষেক, এগুলো নাগদোষের খণ্ডন করতে সাহায্য করে। আরেকটি ছোট্ট মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হলো ওং রিং নাগভয়হরায় ফট। এই মন্ত্রটি আমরা পাঠ করতে পারি এবং এই মন্ত্রটির পাঠেও কিন্তু আমাদের এই সমস্যাগুলি থেকে মুক্তিপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। এছাড়াও পিতৃতর্পণ, নাগ প্রায়শ্চিত্ত ইত্যাদিও করা যেতে পারে। এর ফলেও কিন্তু নাগদোষ থেকে মুক্তি লাভ সম্ভব। সুতরাং সর্পসাপ দোষ একটি দোষ যেটি আপনার জন্মকুণ্ডলীকে ধীরে ধীরে সমস্যার দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না কখন সমস্যা ঘনীভূত হয়েছে। কখনো রোগাক্রান্ত হয়ে পড়তে পারেন, কখনো শারীরিক সমস্যা, কখনো মানসিক অস্থিরতা। হঠাৎ জানলেন আপনি নাকি সিজোফ্রেনিয়ার শিকার। এরকম বহু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই জন্মকুণ্ডলিতে এই রকম কঠিন কঠিন সমস্যা রয়েছে এবং যার বেসিক্যালি কোনো রকম ইন্ডিকেশন জন্মকুণ্ডলিতে নেই। আমরা কুণ্ডলী দেখে বলি যে এরকম কোনো কিছু তো তোমার কুণ্ডলিতে নেই, তাহলে কেন এরকম ঘটনা তোমার সাথে ঘটলো? এটা বারবার আমরা জ্যোতিষীদের কাছে বলতে শুনি, কিন্তু তার কারণ হতে পারে এই নাগদোষ বা সর্পসাপ দোষ।
এই দোষের ইন্ডিকেশন আমরা পাই নবাংশ কুণ্ডলিতে, এই দোষের ইন্ডিকেশন আমরা পাই ষষ্ঠী অংশ কুণ্ডলিতে। সুতরাং জন্মকুণ্ডলিতে এই দোষের উপলব্ধিকরণ এটা কিন্তু অবশ্যই হয়ে থাকে, এই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই বা সংশয় নেই। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি এই দোষ থাকে, সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হলো শারীরিক সমস্যা। কারণে অকারণে শরীর দুর্বল হয়ে পড়ছে, আপনি বুঝতেও পারছেন না, ডাক্তাররাও রোগ ধরতে পারছেন না, কিন্তু আপনি অসুস্থ। এটা সবচেয়ে বড় সমস্যা। সন্তানের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়া, এটা হলো দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যাটি হলো ফ্যামিলি থেকে একটা ডিস্টারবেন্সেস, পরিবার বা যাদেরকে আপনজন ভেবেছিলেন তাদের থেকে ক্রমাগত দূরত্ব সৃষ্টির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। এবং এই নাগদোষ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো রকম সমস্যার সম্মুখীন হবেন, বেশ বড় রকম অস্থিরতা আপনাকে গ্রাস করবে। কর্কট রাশিতে আমরা 3টি নক্ষত্রের অস্তিত্ব দেখতে পাই, তার মধ্যে রয়েছেন পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। এবং আমরা যদি পরিসংখ্যান লক্ষ্য করি, সেই ক্ষেত্রে অবশ্যই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা এরা কিন্তু বেশি নাগদোষের শিকার হয়ে থাকেন। যাই হোক না কেন, আমরা জানলাম প্রতিকার, আমরা জানলাম কি হতে পারে, এবং তার থেকেও বড় কথা কিভাবে সাবধানতা অবলম্বন করা যেতে পারে। ভিডিওটি শেষ করবার আগে অন্য একটি আলোচনায় আমরা প্রবেশ করব, অর্থাৎ আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন প্রিয়ন্তম বড়ুয়া সম্রাট, জন্ম তারিখ 14ই আগস্ট 2005, জন্ম সময় দুপুর 12টা 18 মিনিট, জন্মস্থান চট্টগ্রাম শহর। প্রিয়ন্তম, সবচেয়ে বড় প্রবলেম তোমার জন্মকুণ্ডলিতে হলো কনসেন্ট্রেশনের অভাব,
কোনোভাবেই তুমি মনঃসংযোগ করতে পারছো না। আর যেমনভাবে তুমি তোমার বাবা-মা এদেরকে পেতে চাইছো, তুমি কিন্তু ঠিক সেইভাবে তোমার বাবা-মাকে পাচ্ছ না। রাজনীতি তোমার জন্য সাকসেসফুল প্রফেশন হতে চলেছে। প্রচুর পরিশ্রম করো এবং রাজনীতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ব্যবসার ক্ষেত্রে নিজস্ব ইন্ডিভিজুয়াল ব্যবসা তোমার জন্য ভালো। কনস্ট্রাকশন, প্রমোটিং ইত্যাদি ব্যবসায় অংশগ্রহণ করতে পারো। এগুলি ছাড়া সাধারণ ব্যবসাগুলি কিন্তু তোমার জন্য খুব একটা সুটেবল বা ফ্রুটফুল নয়। জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং রাহুর প্রেরিত অবস্থানের জন্য বিবাহিত জীবন মাঝারি, তবে জীবনসঙ্গী তোমার বর্তমান যে প্রেমিকা রয়েছেন তার সঙ্গেই তোমার বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি এবং অনেক অনেক বেশি। তাই এই বিষয়টিতে মোটামুটি আমরা নিশ্চিন্ত নির্দ্বিধায় থাকতে পারি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি সবার মঙ্গল করুন। জয় মা আদিশক্তি। নমস্কার।